ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে জাতিসংঘকে পাশ কাটিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস এবং এটার দায়ে ফেঁসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস। আপনাদেরকে বলেছিলাম যে জাতিসংঘের সহায়তায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, তাই হয়েছে। গতকাল রিপোর্ট এসছে যে জাতিসংঘ বলেছে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারকে তারা যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে, তো আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোনো রকম পদক্ষেপ। মোদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে 15 তারিখ, আর সেই 15 তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরো চিত্রটা ফুটে উঠবে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইউনূসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশে ইউনূসের চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছে। অবশেষে প্রকাশ পেল তার সকল তথ্য। কাফি নিজেই নয়, তার পরিবারের মধ্যে টেকনিক্যালি আগুন লাগাই দিয়েছে। করছেন কেন? সরকার থেকে ঘর নেওয়ার জন্য। ধানমন্ডি 32 নম্বর ফুরায়া হাতে তালি দিছে। সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? তো আমলি ফুরান এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লাগা। তিনি বিএনপি পন্থী একজন পুলিশ অফিসার, তিনি একজন থানার ওসিকে নির্দেশনা দিচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাপারে মামলা টামলা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থেকো। পুলিশের মধ্যে বেনজির বলছেন যে 80% তাদের লোক আছে, তারা যে কোনো সময় বিদ্রোহ করবে। বেনজির ভেতরে ভেতরে সবার সাথে যোগাযোগ রাখছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কোন ডেভিল বা শয়তান যেন পালাতে না পারে। তবে কোনো শয়তান পাওয়া না গেলেও 4 দিনে 5000-এরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে। কিন্তু খবর হলো এই অভিযানে পাইকারি দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। আওয়ামী লীগকে বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন 300 জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যেই অনেক রাজনৈতিক বিশ্লেষকগণই বলার চেষ্টা করছেন যত দেরি হচ্ছে ঠিক ততটাই জনপ্রিয়তা বাড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই বাক্যের সাথে আপনি কি একমত? অর্থাৎ আপনিও কি মনে করছেন যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তার শীর্ষে উঠছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যদি আপনি এর সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিন। দর্শক, এরই সাথে সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনাদেরকে বলেছিলাম যে জাতিসংঘের সহায়তায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, তাই হয়েছে। গতকাল রিপোর্ট এসছে যে জাতিসংঘ বলেছে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারকে তারা যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে, তো আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোন রকম পদক্ষেপ। জাতিসংঘকে এই বিষয়ে নিশ্চয়ই ডক্টর ইউনূস খেপাতে চাইবে না। জাতিসংঘ এই পদক্ষেপ নেওয়ার পেছনে ইন্ডিয়ার অবশ্যই হাত আছে। আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই। শেখ হাসিনা সমালোচনা করতে পারে বিভিন্ন দেশ, কিন্তু আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই। কোন একটি রাজনৈতিক দলের নেতাদের বিফলতার কারণে একটি দলকে নিষিদ্ধ করা যায় না। মূলত সেই দল যখন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রিন্সিপালে বিশ্বাস করে না, বরঞ্চ প্রিন্সিপাল হিসাব করতে গেলে জামাত নিষিদ্ধ হওয়ার কথা, কারণ ব্যান করতে হয় তাদের রাজনৈতিক ফিলসফির ভিত্তিতে, তাহলে জামাতকেই ব্যান করা উচিত। এছাড়া হিজবুত তাহরিরকেও ব্যান করে রেখেছে, ভালোই করেছে। সমন্বয়কারীরা মনক্ষুণ্ণ হবে, কারণ সমন্বয়কারীদের পরিকল্পনা ছিল জামাত এবং হিজবুত তাহরির, আল কায়দা এদের ছত্র ছায়ায় নিজেদেরকে অন্তত একটি শক্তিশালী বিরোধী দলে রূপান্তর করা এবং আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেয় সেই জায়গা বসা এবং আলটিমেটলি বিএনপিকে ধ্বংস করা। এই আশা বোধহয় এখন আর চরিতার্থ হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ হবে জাতিসংঘের যে রিপোর্টটি এসলো জুলাই আগস্টের ব্যাপারে, সেটা আপনাদের বলেছি যেটা অপ্রতুল এবং এটা পক্ষপাতদুষ্ট এবং এটা ইনকমপ্লিট। কিন্তু জাতিসংঘ বলেছে যে তারা আরো এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায়। ইনভেস্টিগেশন তাদের আসলে মূলত কমপ্লিট হয়নি, ইঙ্গিতে তাদের কথাবার্তা পাওয়া গেছে। কিন্তু সামনে যে বিষয়টা ইনভেস্টিগেশন আসবে সেটা হচ্ছে যে এই জুলাই আগস্টের পরবর্তীতে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নিধন চালানো হয়েছে, তাদেরকে যে সুষ্ঠু বিচার থেকে ডিপ্রাইভ করা হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো আসবে সামনে। এবং ইউনূস সরকার যেভাবে তারা কমপ্লিসিট হয়েছে সকল ইসলামিস্ট মৌলবাদী গোষ্ঠীগুলোকে চাকতে, সেই বিষয়গুলো আসবে সামনে। আমরা আশা করি এটা আসবে। সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে যেখানে যা প্রেশার দেওয়া দরকার সেটা আমরা দেবো। এবং ইউনূস সরকার বাই ডিফল্ট স্টেট স্পন্সর টেররিজম চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে বারবার বলেছি, জাতিসংঘ যখন বললো যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে আসলে যে কোনো রাজনৈতিক দলই ব্যান করা যাবে না, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন, এটাই গণতন্ত্র, তাদের পরিবেশ। এবং সেই ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না, তাদের যে রাজনীতি করার যে অধিকার। বাংলাদেশের
অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ আওয়ামী লীগ সমর্থন করে, তাদের সেই রাজনৈতিক অধিকারকে বাধা দেওয়া যাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই দেশের প্রতিষ্ঠাতা দল নিশ্চয়ই ফ্যাসিস্ট হতে পারে না। এই সকল অপপ্রচার সংজ্ঞায় তারা হিটলারের সাথে পর্যন্ত, হিটলার নাজি পার্টির সাথে পর্যন্ত অন্যায়ভাবে আওয়ামী লীগ যুক্ত করার চেষ্টা করছে। যখনই ছিল সাম্রাজ্যবাদী, আওয়ামী লীগ সাম্রাজ্যবাদী নয়, এবারই হচ্ছে এই বৈষম্য বিরোধীরা, তারা ভারত দখল করে ফেলতে চায়। অতএব পরবর্তী পদক্ষেপ হবে যাতে করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উচিত হবে দ্রুত একটি কমিটি করা, নতুন কমিটি করা, এবং যাতে করে জাতিসংঘ তাদেরকে ভালো করে ব্যাক আপ করতে পারে, কর্মকাণ্ড যেন শুরু করতে পারে। যেটা করতে পারে তারা, যে নাহিদার ইঙ্গিত দিল যে আদালতে যাবে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, যাক, আমাদের মতো লোকরা সেখানে থাকলে 2 মিনিট টিকতে পারবে না কোর্টে যদি সুষ্ঠু বিচার হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময়েও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তা যেটা করতে পারে তারা ডিফ্যাক্টো, এখন তো ডিফ্যাক্টো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে, আইনত না হলেও ডিফ্যাক্টো নিষিদ্ধ হয়ে আছে। এবং নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে তারা আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে বাইরে আসতে দেয় না, কথা বলতে দেয় না, আওয়ামী লীগের আসলে ঘর বাড়ি ভাঙে, তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। কারণ এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে। তারা ডিফ্যাক্টো, বাস্তবিক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করা থেকে বিরত রেখেছে, বিরত রাখা যাবে না। সুতরাং এই বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে আন্তর্জাতিক মহলে, জাতিসংঘের উপরে, যে আপনারা বলছেন যে আওয়ামী লীগকে ব্যান না করতে বা কোন রাজনৈতিক দলকে ব্যান না করতে, কিন্তু তারা অলরেডি ছাত্রলীগকে ব্যান করেছে, যে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতিপিতা বঙ্গবন্ধু। এবং এছাড়াও বাস্তবিক অর্থে ব্যান না করলে আমাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না। সুতরাং ছাত্রলীগের ব্যান্ডও উঠে নিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, সভা সেমিনার এগুলো করতে দিতে হবে। এটা হবে নেক্সট ফেজ, এবং জাতিসংঘ এটাকে ব্যাকআপ করবে। কিন্তু ব্যাকআপ করতে হলে আওয়ামী লীগের নতুন কমিটি আসতেই হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন কোনো ডেভিল বা শয়তান যেন পালাতে না পারে। তবে কোনো শয়তান পাওয়া না গেলেও 4 দিনে 5,000-এরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে। কিন্তু খবর হলো, এই অভিযানে পাইকারি দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে আন্তর্জাতিক চাপে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সরকারের পক্ষপাতমূলক অভিযানের কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে 2টি বিদেশি দূতাবাস এরই মধ্যে সংশ্লিষ্টদের এ নিয়ে বার্তা দিয়েছে। দূতাবাস দুটির পক্ষ থেকে রাজনৈতিক ধরপাকড়ের পরিবর্তে সন্ত্রাসী হামলা ঠেকাতে সরকারকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে। সরকারিভাবে বলা হয়েছিল, ডেভিল বলতে মূলত সন্ত্রাসী ও অপরাধীদের কথা বোঝানো হয়েছে। এই অভিযানে 4 দিনে গ্রেপ্তার হয়েছে 5,195 জন। এর মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। নিরাপত্তা ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন গণহারে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি রাজনৈতিক সহিংসতা বিচারে নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিতের জন্য ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানিয়ে 13 ফেব্রুয়ারি বিবৃতি প্রকাশ করেছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, দীর্ঘদিনের দমন পীড়নে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে বর্তমান কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, 5 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ধ্বংস করে দেয় একটি গোষ্ঠী। পাশাপাশি দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেক ব্যক্তির ঘরবাড়ি নির্বিচারে জ্বালিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গাজীপুরের সাবেক এক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে গেলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হন। HRW এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ডেভিল হিসেবে আখ্যায়িত করে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যাপক ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করে HRW বলছে, সাবেক সরকারের সমর্থকদেরও সভা সমাবেশ ও আন্দোলনের অধিকার অস্বীকার করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক আইনের আওতায় এগুলো মানুষের মুখ্য অধিকার। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সেই অধিকারগুলো রক্ষা করা এবং সহজতর করা, এবং শক্তি প্রয়োগের আগে যতটা সম্ভব অহিংস উপায়ে প্রয়োগ করা উচিত। মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, সাবেক আওয়ামী লীগ সরকার অন্যায় কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, তবে সেটা হতে হবে আইনের গতিপথ মেনে। মব সহিংসতা কোনো সমাধান হতে পারে না। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যক্তি যখন প্রতিপক্ষদের শয়তান বলে অভিহিত করেন, তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার অলিখিত অনুমোদন পেয়ে যায় অন্যরা। ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, 11 ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সাথে 1 ঘন্টার বৈঠক করেন। সেই বৈঠকে তিনি 5 ফেব্রুয়ারি পরবর্তী পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। সূত্রগুলো বলছে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এগুলো হলো, 5 ফেব্রুয়ারি থেকে হামলা ভাঙচুরের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, অপারেশন ডেভিল হান্টের নামে পক্ষপাতমূলক অভিযান, রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণের উদ্যোগ, এবং সবশেষ জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের ঠেকাতে বিশেষ ব্যবস্থা।
ট্রেসি জ্যাকবসন অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টির কথা তুলে ধরেছেন। বৈঠকে জেল পলাতক ও জামিনে থাকা 70 জন জঙ্গিদের ব্যাপারে সরকারের তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়। বৈঠকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জেল পলাতক 70 জন জঙ্গি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করে থাকতে পারে। যুক্তরাষ্ট্র দূতের এমন আলোচনার 2 দিন পর যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বা এফসিডিও জানিয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে এমন স্থানগুলো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যের এফসিডিও সারা বিশ্বে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে তার নাগরিকদের সতর্ক বার্তা দিয়ে থাকে। সংস্থাটি বলছে, বাংলাদেশের ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি আছে। সে কারণে দেশটি বাংলাদেশ সফর নিয়ে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকেরা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। সতর্কবার্তায় যুক্তরাজ্য সরকার উল্লেখ করেছে, বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ভিন্ন মতাবলম্বী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। সূত্রগুলো বলছে, 5 ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ও বইমেলার একটি স্টলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে হামলা চালানোর মতো ঘটনার সামনের দিনে আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। জেল পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এর আগে 3 বার তাগাদা দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ নিয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ডাকা হতে পারে, যেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এমনকি ব্যক্তিগত ও গণপরিবহনেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ব্রিটিশ নাগরিকদের এসব পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে যুক্তরাজ্য সরকার সতর্ক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে অপরাধের ঝুঁকি রয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে। এদিকে বিএনপি নেতাদের সঙ্গে 13 ফেব্রুয়ারি বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। সেখানে অপারেশন ডেভিল হ্যান্ড, রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ ও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক শিগগিরই দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সূত্রগুলো বলছে, শয়তান খোঁজার অভিযান শেষ পর্যন্ত জঙ্গি ধরার অভিযানে রূপ নিতে পারে। তবে সরকার একটি অংশ বিষয়টিকে বরাবরই পাশ কাটিয়ে যেতে চায়। সেখানেই সমস্যা বাড়ছে ডক্টর ইউনূস সরকারের। ধানমন্ডি 32 নম্বর ফুরায়া হাতে তালি দিছে, সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? তো আমলি ফুরান এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ার ফলো করানোর লেগে। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। আচ্ছা, বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি, আমি লিখতাম পারি। নিজেই এই বাড়ি ঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। আর এই কারো বিপদে হাতে তালি দেওয়া আসলে একটা মনুষ্যত্বের কাজ না। এই যে কুত্তা কাফি নামে খ্যাত এক বিখ্যাত কবি বাংলাদেশের, মহিলা পাগল, এই যে ওই ধানমন্ডি 32 নম্বর ফুরায়া হাতে তালি দিছে, সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? এই জন্য আসলে কারো বিপদে হাতে তালি দেওয়া, উৎসব করা একটা মনুষ্যত্বের কাজ না। শালা একটা নাস্তিক আর অমানুষ, এটা রেজাল্ট অবশ্যই পাইছে। এটা আসলে মানে ওই কবি নামে কলঙ্ক, কুত্তা কাফি, বুঝছেন? পুরা মিডিয়া আপনার ওই কাফি নামে যে কুত্তা কাফি এর নিয়ে তোলফার। এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়া নিয়ে আলোচনা করতে হইব? কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। এই কাফি বর্তমানে 2-4টা কবিতা লেখছেন, লেখা ভাইরাল। আচ্ছা, বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি, আমি লিখতাম পারি। এই যে বাংলাদেশের এরিয়া, আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে ফসায়, এও কি একটা কবি হইলো? আপনারা আগে যারা কবি আছিল, কবিতার একটা লাইনের যে মর্ম ছিল, এটা কি কবিতা লেখে? শুধু প্রেম নিয়ে 2-4 লাইন লেখছে, এও নাকি কবি? তো এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি, এর বাড়ি ঘর ঘুরানো লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কে ফুরাইবো? এর নিজেই এই বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হেবলা ভাইয়া সবাই এরকম ফায়দারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথায় বাটপার, লুচ্চা। হ্যাঁ, ওই বই মেলায় বই বেতন দিয়ে মায়া কন্যা দিলে টান দেয়। এই লুচ্চার কথা মিডিয়ার সামনে আর কি কম, তো লুচ্চা। আপনার আওয়ামী লীগ তো বর্তমানে দেশেই নাই, দেশে থাকলে তো হের বাড়ি ফুরবো। এই দেশে সব বড় বড় নেতারা কয় হেরা মানে আওয়ামী লীগ পলাই গেছে, আওয়ামী লীগ আর দেশে নাই। তাহলে কাফির বাড়ি ফুরাইতে আইছে, আওয়ামী লীগ কাটতে হয়ে আইছে। এটা আওয়ামী লীগ ফুরান, এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ার ফলো করানোর লেগে।
লাভ হয়েছে টইনের ঘর আসলে এখন হয়তো ওই জায়গায় বিল্ডিং হইব, এই লাভ এই জন্য এটা করছে, এটা ষড়যন্ত্র। টাকার নেশা আপনারা আরো লাগবো, ওই সরকারের এইসব বিষয়ে জানালে সরকার হয়তো বড় একটা অনুদান দিব, এই ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই ভাই। বাড়ি পরে নাই, এটা হলো একটা সাধারণ নাটক, মানে মিডিয়ার জগৎটারে ওর দিকে নেওয়ার জন্য, ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য, আসলে নিজের আরো ভালো করে এস্টাবলিশ করার লাগে এটা হলো একটা পরিকল্পনা। ওর ঘর ছিল টইনের ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে, এটা পরিকল্পনাভাবে এটা করছে, যেহেতু এই সরকার এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয়, এইটাই মানে একটা কৌশল, আর কিছু না। কারণ এর ঘর কে ফুরবো, তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে, হ্যাঁ তো এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি, হ্যাঁ তো ঘর পুরা সম্ভব না, এটা সবই সাধারণ নাটক। এই আল্লাহর গজব বের পড়ছে, কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি দেওয়া এটা মানুষের কাজ, দেওয়া মানুষের কাজ, এও মানুষের কাজ দেখাইছে, এদেরকে আল্লাহ এর গজব দিছে। আর এই মূলত কবি নামে কলঙ্ক, আসলে কবির মধ্যে পড়ে না, এটা হচ্ছে নারী পিপাসু, মহিলা পিপাসু, ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে, আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা, এছাড়া কিছু না। আওয়ামী লীগকে বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবল থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। চিঠিতে আরো বলা হয়েছে, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে কিভাবে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের বুকের দুধ পান করতে না দিয়ে মায়ের উপর নিপীড়ন চালিয়েছে। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর তৈরি করে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে রেখে পাশবিক নিপীড়ন চালিয়েছে অসংখ্য মানুষের উপর। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রীয়ভাবে গুম করেছে, যেখানে হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছেন। চিঠিতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী ফ্যাসিবাদী দল আবারও সংগঠিত হলে আরো অনেক বেশি গুম, খুন ও হত্যাকাণ্ড সংগঠিত হবে বলে আমরা আশঙ্কা করছি। তাছাড়া আওয়ামী লীগ দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এতে করে আপনার সরকারের নেয়া সংস্কার কার্যক্রম ও আপনার গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে অব্যাহত করার মারাত্মক ঝুঁকি রয়ে যাবে। দর্শক, আমি আশা করছি সবগুলো নিউজে আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।